আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছ সকলকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলেই জানো যে আমি বেসিক গ্রামার নিয়ে আলোচনা করতেছি ইদানিং কয়েকটা ক্লাস জুড়ে। তাই ধারাবাহিকতায় আজকে আমরা গ্রামারের সেন্টেন্স যে টপিকটা সেটা নিয়ে আলোচনা করব। তোমরা সকলেই জানো গ্রামারের জন্য সেন্টেন্সটা যে কত বেশি গুরুত্বপূর্ণ। এখন কথা হচ্ছে যে অনেকেই সেন্টেন্স কিন্তু চিনে না, কোনটা অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ ভিতরে আবার অ্যাফার্মেটিভ আছে, নেগেটিভ আছে, সেগুলো চিনে না কিন্তু অনেকেই। তারপরে ইম্পারেটিভ কোনটা, এক্সক্লেমেটরি কোনটা দেখে দেখে বলতে পারে না। এই বিষয়টা মাথায় রেখেই আজকে আমরা গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেন্টেন্স সেটা নিয়ে আলোচনা করব। এই সেন্টেন্সটা শিখলে কি হবে? এই সেন্টেন্সটা শিখলে কিন্তু আমাদের স্পিকিং ইংলিশের জন্য খুব গুরুত্ব হবে, অর্থাৎ আমরা কথা বলার জন্য ইংলিশ যদি আমরা কথা বলতে চাই সেখানেও কিন্তু আমাদের এই টার্মটা খুবই বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমাদের স্পিকিং ইংলিশের জন্য এবং একই রকম ভাবে রাইটিং ইংলিশের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই সেন্টেন্সটা। তোমরা জানো যে এই স্পিকিং ইংলিশের জন্য সেন্টেন্স, টেন্স এবং এগুলোর কোনো বিকল্প হয় না কিন্তু। তো বন্ধুরা, আজকে আমরা কথা বাড়াচ্ছি না, আর আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। তোমরা অবশ্যই সবাই দেখতে পাচ্ছ আমার বোর্ডে লেখা আছে যে সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সে বাংলা করলে আমরা পাবো বাক্য। কিন্তু জানার কথা, এটা নতুন করে বলার কিছু নেই আসলে। তাহলে সেন্টেন্স হচ্ছে কি? বাক্য। অর্থাৎ আমরা ইংরেজিতে সেন্টেন্স কিন্তু আবার প্রকারভেদ আছে, অর্থাৎ ইংরেজিতে আমাদের অর্থ অথবা কাজ, অর্থ অথবা কাজ, দেখো মিনিং আর ফাংশন, অর্থ অথবা কাজ অনুসারে সেন্টেন্সের কিন্তু প্রকারভেদ আছে, 5 প্রকার। এখন দেয়ার আর 5 কাইন্ডস অফ সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু মিনিং অর ফাংশন। যেগুলো কি কি সেগুলো হচ্ছে, তো প্রথমে দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ মানে কি? অ্যাসার্টিভ মানে হচ্ছে যে সেন্টেন্সের কোনো বর্ণনা বা কোনো বিবৃতি বোঝানো হবে। তারপর দেখো আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে এটা আমরা বুঝতে পারি ইন্টারোগেটিভ মানে প্রশ্ন করা, কারো কাছে কিছু জানতে চাওয়া, কাউকে কিছু জিজ্ঞাসা করা, প্রশ্ন করা, শেষে প্রশ্ন চিহ্ন থাকবে, বুঝতে পারবো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপরে আছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ মানে কি? আদেশ বুঝাবে, অনুরোধ বুঝাবে, উপদেশ বুঝাবে, নির্দেশ বুঝাবে, অর্থাৎ এক কথায় অনুজ্ঞা। ইম্পারেটিভ মানে কি? অনুজ্ঞাবোধক বাক্য। তারপরে যেটা আছে সেটা হচ্ছে দেখো অবজেক্টিভ সেন্টেন্স। অবজেক্টিভ সেন্টেন্স সেটা কি? এখানে আকাঙ্ক্ষা, কারো মনের ইচ্ছা, প্রার্থনা, দোয়া, এই সমস্ত বিষয়গুলো যে সেন্টেন্সে আলোচিত হয় সেগুলো হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স। এরপরে যে সেন্টেন্সটা লেখা আছে সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। কি সেন্টেন্স? এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখন এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে কি? এখানে আশ্চর্যবোধক একটা জিনিস দেখলাম, আমি দেখে হঠাৎ করে বিস্মিত হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম, যে জিনিসটা কেমন, কি হয়ে গেল, এরকম কোনো কিছু বাক্য বুঝালে ইংলিশে সেটাকে বলা হয় আশ্চর্যবোধক বা বিস্ময় সূচক। অথবা এটা কিন্তু শুধু আশ্চর্য, এর মধ্যে দুঃখ, বেদনা, আনন্দ এগুলোও কিন্তু আসবে। তো আমরা দেখলাম যে অর্থ এবং কাজ অনুসারে, অর্থ বা কাজ অনুসারে সেন্টেন্স কয় প্রকারের? 5 প্রকারের সেন্টেন্স আমরা দেখলাম। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ এন্ড এক্সক্লেমেটরি সেন্টেন্স। এবার আমরা এরপরে আরো কিন্তু 3 প্রকারের সেন্টেন্স আছে। আরো কিন্তু 3 প্রকারের সেন্টেন্স আছে, সেগুলো কি কি? দেয়ার আর 3 কাইন্ডস অফ sentences. There are 3 kinds of sentences according to structure. অর্থাৎ গঠন অনুসারে। কি বললাম আমি? গঠন অনুসারে সেন্টেন্স কিন্তু আরো আছে। কত প্রকারের আছে? আর হচ্ছে 3 প্রকারের আছে। সেগুলো কি কি? একটু যদি খেয়াল করো দেখবা যে গঠন অনুসারে সেন্টেন্স গুলো কি কি। এখানে গঠন অনুসারে সেন্টেন্সে আসবে তোমার সিম্পল সেন্টেন্স। কি সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স। এরপরে আমরা আরেকটা আসবে হচ্ছে কমপ্লেক্স। সিম্পল সেন্টেন্স এন্ড কমপ্লেক্স সেন্টেন্স। আরেকটা হচ্ছে গিয়ে কম্পাউন্ড সেন্টেন্স। আরেকটা কি সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আমরা এখানে কি কি পেলাম? গঠন অনুসারে। দেখো গঠন অনুসারে সেন্টেন্স কয় ধরনের হয়? গঠন অনুসারে সেন্টেন্স কিন্তু আমরা কয় ধরনের পেলাম? 3 ধরনের পেলাম। সিম্পল সেন্টেন্স পেলাম, সিম্পল এর বাংলা করলে আমরা পাবো যেটা, সেটা হচ্ছে সরল বাক্য। এরপর দেখো কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স মানে হচ্ছে সরল থেকে একটু কঠিন, যেটাকে বলা হবে জটিল। কি বলবো আমরা? জটিল বাক্য। তারপরে কম্পাউন্ড মানে হচ্ছে যৌগিক, এখানে একাধিক থাকবে। যৌগিক মানে একাধিক ক্লোজ থাকবে, ক্লোজটা আমরা আলোচনা করব। দেখো, তাহলে আমরা এখানে কি বললাম? সেন্টেন্সের ভিতরে আমরা অর্থ অনুসারে সেন্টেন্স পেলাম 5 প্রকার এবং গঠন অনুসারে সেন্টেন্স পেলাম 3 প্রকার। গঠন অনুসারে সেন্টেন্স গুলো কি কি পেলাম? গঠন অনুসারে পেলাম সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এন্ড কম্পাউন্ড সেন্টেন্স। এখন কোন সেন্টেন্সটা কি এটা কিন্তু আমরা উদাহরণ দিয়ে দেখাতে হবে না, কিন্তু তোমরা বুঝবে না। এখন আমরা চলে আসি সেন্টেন্সের সেই আলোচনাটায়। দেখো আমরা এখানে আরেকবার বলে নিই, সেন্টেন্স 5 প্রকারের হয়ে থাকে। কি কি 5 প্রকারের হয়ে থাকে? সেন্টেন্স 5 প্রকার হয়ে থাকে, সেটা হচ্ছে অর্থ বা কাজ অনুসারে। কি বললাম? অর্থ বা কাজ অনুসারে সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, তারপর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এছাড়াও গঠন অনুসারে সেন্টেন্স কিন্তু আরো 3 প্রকারের রয়েছে, সেটা কি কি? সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এন্ড কম্পাউন্ড সেন্টেন্স। এখন দেখো আমি কিন্তু এই কথাটা কিন্তু কয়েকবার বলে ফেলছি। কেন বললাম? দেখো আজকের এই ক্লাসের পরে সেন্টেন্স কয় প্রকারের, সেন্টেন্স কি কি হয়ে থাকে এটা কখনো ভুলবে না, এই জন্য আমি কিন্তু বারবার বলে দিচ্ছি। দেখো তাহলে আমি এই জন্যই ক্লাসগুলো করাচ্ছি, যেন তোমরা একেবারে সারা জীবনের জন্য মনে রাখতে পারো যে আমি যে ক্লাসগুলো করাচ্ছি যদি একটু মনোযোগ সহকারে দেখো, তাহলে কিন্তু প্রত্যেকটা বিষয়, যে টপিকগুলো আমি করাবো বা যে টপিকগুলো আমি করিয়েছি, প্রত্যেকটা বিষয় কিন্তু তুমি একেবারে সারা জীবন মনে রাখতে পারবে।
এখন এই জন্য কি তোমাকে অনেক বেশি ভালো স্টুডেন্ট হতে হবে, অনেক বেশি মেরিটোরিয়াস একেবারে এক রোল এক হতে হবে, সেটাও কিন্তু না। আমার ক্লাসে একটু মনোযোগ সহকারে দেখো। তুমি যদি একটু পিছনের সারির স্টুডেন্ট হয়ে থাকো অথবা তুমি যদি প্রথম সারির স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে তুমি কিন্তু আমার এই ক্লাসগুলো দেখলে প্রত্যেকটা বিষয় মনে রাখতে পারবে বলে আমি আশা করছি। ইনশাল্লাহ মনে রাখতে পারবে, অবশ্যই অবশ্যই মনে রাখতে পারবে। তো আমরা আসি আজকে আলোচনার জন্য। আবার আমরা ওই প্রত্যেকটা সেন্টেন্স কোনটা কি সেটা যদি আমরা তোমাদেরকে ওইভাবে না দেখাই, অর্থাৎ ওই যে উদাহরণ দিয়ে না দেখাই, তাহলে কিন্তু সেটা বুঝবে না। এই উদাহরণ দিয়ে দেখাচ্ছি, দেখো। আমরা বলেছিলাম, আবার বলছি কথাটা কিন্তু একদম ভালো করে মনোযোগ দিয়ে মনে রাখো, একেবারে সারা জীবন যাতে মনে থাকে, এটা ভুলবে না কিন্তু কখনো। আমি বলে দিলাম সেটা কি কি। প্রথমে আমরা সেন্টেন্স পড়লাম হচ্ছে 5 প্রকারের, অর্থ বা কাজ অনুসারে 5 প্রকারের সেন্টেন্স কি কি পড়লাম আমরা, বলো তো, একটু মনে আছে? দেখো, পড়েছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্স, পড়েছিলাম ইন্টারোগেটিভ সেন্টেন্স, পড়েছিলাম কি, পড়েছিলাম ইম্পারেটিভ সেন্টেন্স এন্ড পড়েছিলাম অবজেক্টিভ সেন্টেন্স, এবং পড়েছিলাম কি, এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখন দেখো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সটা নিয়ে আলোচনা করব। অ্যাসার্টিভ সেন্টেন্সটা কত প্রকারের, কি কি, এবং এর ভিতরে এটা কত উদাহরণ অনুযায়ী কেমন হয় সেটা আমরা দেখবো। দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স যদি আমরা বলতে চাই, সেখানে কিন্তু আমরা দুটো জিনিস পাবো। অ্যাসার্টিভ সেন্টেন্স কটা জিনিস পাবো? দুটো জিনিস পাবো। একটা পাবো অ্যাফার্মেটিভ, কি পাবো? অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আরেকটা পাবো হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। তাহলে কি বললাম, অ্যাসার্টিভ থেকে দুইটা জিনিস আসলো, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা হচ্ছে নেগেটিভ। দেখো, অ্যাফার্মেটিভ মানে কি? অ্যাফার্মেটিভ মানে হচ্ছে তোমার ইতিবাচক। কি বললাম? ইতিবাচক। এখন ইতিবাচক না বুঝলে সোজা আমরা মনে রাখবো হ্যাঁ বোধক। কি মনে রাখবো? হ্যাঁ বোধক বা হ্যাঁ বোধক বাক্য। এখন নেগেটিভ সেন্টেন্স মানে কি? নেতিবাচক। নেতিবাচক মনে না থাকলে আমরা মনে রাখবো না বোধক। নেতিবাচক। নেতিবাচক নেগেটিভ কিছু বোঝাবে, না বোঝাবে। সোজা কথায় বলতে পারবো কি, না বোধক। নেতিবাচক যদি মনে না থাকে আমরা বলতে পারবো কি, না বোধক সেন্টেন্স বা না বোধক বাক্য। এখন দেখো আমরা উদাহরণ দিচ্ছি, ভালো করে খেয়াল করো কিন্তু। তাহলে আমরা কি বললাম, অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে দুটো পেলাম। কয়টা পেলাম? দুটো। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা হচ্ছে নেগেটিভ। অ্যাফার্মেটিভ মানে হচ্ছে আবোধক বাক্য, আর নেগেটিভ মানে হচ্ছে নাবোধক বাক্য। এখন দেখো আমি বললাম যে আই এম আ স্টুডেন্ট অফ ক্লাস 10। কি বললাম? আই এম আ স্টুডেন্ট অফ ক্লাস 10, অর্থাৎ আমি, এটা দ্বারা কি বুঝায়, আমি হচ্ছে দশম শ্রেণীর একজন শিক্ষার্থী। আচ্ছা, তাহলে এখন এখানে এটা দ্বারা কি বুঝলাম? এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন অ্যাসার্টিভ সেন্টেন্সটা কিভাবে থাকবে, আমরা কিভাবে বুঝবো অ্যাসার্টিভ সেন্টেন্স? এটা আমি এক কথায় বলে দেই, অ্যাসার্টিভ সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট থাকবে। কি থাকবে? প্রথমে থাকবে সাবজেক্ট। আমরা কিন্তু সাবজেক্ট ভার্ব এগুলো আলোচনা করে ফেলেছিলাম। তাহলে প্রথমে কি থাকবে? এখানে প্রথমে থাকবে সাবজেক্ট। প্রথমে কি থাকবে? সাবজেক্ট থাকবে। এরপরে থাকবে অক্সিলারি ভার্ব, থাকতেও পারে নাও থাকতে পারে। এরপর থাকতে পারে মূল ভার্ব, অক্সিলারি ভার্ব থাকতে পারে অথবা মূল ভার্ব থাকতে পারে। এরপরে থাকবে এক্সটেনশন বা বাকি অংশ থাকবে, বা অবজেক্ট থাকতে পারে নাও থাকতে পারে। যেমন আমি যদি এরকম লিখি লিখি দেখো, বললাম যে যে হি প্লেজ ফুটবল। হি প্লেজ ফুটবল। এই সেন্টেন্সটাতে খেয়াল করো, এখানে কিন্তু সাবজেক্ট আছে। হি সাবজেক্ট প্রথমে বসছে, এরপরে প্লেজ, এখানে কিন্তু অক্সিলারি কোনো ভার্ব নাই, মূল ভার্ব আছে প্লেজ। মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে এরপরে এটা হচ্ছে অবজেক্ট। এখন কথা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা কিভাবে চিনবো? অ্যাসার্টিভ সেন্টেন্সে প্রথমেই সাবজেক্ট থাকবে এবং অক্সিলারি ভার্ব বা মূল ভার্ব থাকবে। কি কি থাকবে? স্ট্রাকচার যদি বলতে যাই, প্রথমে কি থাকবে? সাবজেক্ট থাকবে, এরপরে অক্সিলারি ভার্ব, মানে অক্সিলারি ভার্ব, এরপরে অক্সিলারি থাকতে পারে অথবা মূল ভার্ব থাকতে পারে। মূল ভার্ব থাকতে পারে, এরপরে অবজেক্ট থাকতে পারে, অবজেক্ট নাও থাকতে পারে, এরপর থাকতে পারে কি, এক্সটেনশন বাকি অংশ থাকতে পারে। তাহলে এটা গঠনটা মনে রাখতে হবে আমাদের। কি বললাম এখানে? প্রথমে কি থাকতে পারে? সাবজেক্ট, এরপর অক্সিলারি ভার্ব থাকতে পারে অথবা মূল ভার্ব থাকতে পারে, এরপর অবজেক্ট এক্সটেনশন এগুলো থাকবে। তাহলে আমাদের প্রথমে সাবজেক্ট থাকবে এবং অবজেক্ট, সাবজেক্ট থাকবে প্রথমে, এরপরে অক্সিলারি ভার্ব বা মূল ভার্ব থাকবে। এটা কিন্তু খুব ভালো করে খেয়াল করো। দেখো, এখন এটা বলো আমরা এই দুটো সেন্টেন্স কিন্তু আমি লিখছি অ্যাফার্মেটিভে। কিসে লিখেছি? অ্যাফার্মেটিভে লিখেছি। অ্যাফার্মেটিভ মানে কি? আবোধক বাক্য বা ইতিবাচক বাক্য। এখন আমি ধরো এখানে এটা নেগেটিভ করতে হলে কি থাকবে? নেগেটিভ মানে কি? নট থাকবে, নেভার থাকবে, অর্থাৎ নেগেটিভ ওয়ার্ড থাকলে সেটা বুঝবো আমরা কি, নেগেটিভ সেন্টেন্স। সোজা কথা। তাহলে দেখো আমরা যদি আরেকটা উদাহরণ লিখতে চাই, যেমন আমি লিখলাম যে হি ডাজ নট গো টু স্কুল। হি ডাজ নট গো টু স্কুল রেগুলারলি। তার মানে কি বোঝা গেল? সে প্রতিনিয়ত বা নিয়মিত ভাবে স্কুলে বা বিদ্যালয়ে যায় না। দেখো এখানে তাহলে এটা কি সেন্টেন্স? এটা আমরা বুঝবো কি সেন্টেন্স। দেখো এখানে কি আছে? সাবজেক্ট আছে, সাবজেক্ট আছে, এরপরে আছে কি, ডাজ, মানে এটা হচ্ছে অক্সিলারি ভার্ব হিসেবে ধরে নাও। এরপর আছে কি, নট। কি আছে? নট থাকবে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাসার্টিভ বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের গঠনে কি থাকে? অ্যাফার্মেটিভ সেন্টেন্সের গঠনে কি থাকবে? সাবজেক্ট থাকবে প্রথমে, তারপরে থাকবে অক্সিলারি ভার্ব অথবা মূল ভার্ব, এরপর অবজেক্ট এক্সটেনশন থাকবে। আর নেগেটিভ সেন্টেন্সের গঠন কেমন হবে? নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্সের গঠনে কি কি থাকবে? দেখো, নেগেটিভ সেন্টেন্সের গঠনে প্রথমে সাবজেক্ট থাকবে। নেগেটিভ হতে একটা অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স, নেগেটিভ একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। প্রথমে কি থাকবে? সাবজেক্ট থাকবে, এরপরে অক্সিলারি ভার্ব থাকতে পারে, এরপরে কি, নট অথবা নো অথবা নেগেটিভ ওয়ার্ড। কি থাকবে? নেগেটিভ ওয়ার্ড থাকবে। কি থাকবে? নেগেটিভ ওয়ার্ড। আমি বলছি কি, নেগেটিভ ওয়ার্ড থাকবে। কি বলেছি? নেগেটিভ ওয়ার্ড থাকবে। তারপরে থাকবে কি, অবজেক্ট থাকতেও পারে নাও থাকতে পারে, অথবা এক্সটেনশন মানে বাকি অংশ থাকবে। তাহলে দেখো এই সেন্টেন্সের গঠনে কি পেলাম আমরা? নেগেটিভের গঠনে, নেগেটিভের গঠনে প্রথমে সাবজেক্ট আসবে, তারপরে অক্সিলারি ভার্ব আসবে, এরপরে কি আসবে? নেগেটিভ একটা ওয়ার্ড থাকবে। কি থাকবে?
নেগেটিভ একটা ওয়ার্ড থাকবে, এরপরে আবার মূল ভার্ব থাকবে, এরপরে কি থাকবে, মূল ভার্ব থাকবে। আমি আসলে লিখি না, এখানে মূল ভার্ব থাকবে, আবার কি থাকবে, মূল ভার্ব, V1 অর্থাৎ মূল ভার্ব থাকবে। ঠিক আছে, এগুলো থাকবে। তাহলে এখান থেকে আমরা দেখলাম কি অ্যাসার্টিভ সেন্টেন্সের দুই প্রকার, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। অ্যাফার্মেটিভ মানে হাবোধক কথা বুঝাবে, নেগেটিভ মানে কি না বোধক, নট নেগেটিভ কোনো কিছু বুঝাবে, সেটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সটা আজকে শেষ করে ফেললাম। অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে আমরা কি কি পেলাম, অ্যাসার্টিভ কিন্তু পেলাম, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। অ্যাফার্মেটিভ মানে কি আবোধক, আর নেগেটিভ মানে কি না বোধক। আমরা গঠন সহকারে দেখিয়ে দিচ্ছি কিন্তু। দেখো আমি বারবার কিন্তু এক কথাই বলছি, কেন, তোমাদের যাতে মনে থাকে, যাতে আর কখনো ভুলে যেতে না হয়, এজন্য কিন্তু আমি বারবার এক কথাই বলে যাচ্ছি তোমাদেরকে। দেখো আমার তোমাদের প্রতি একটা অনুরোধ থাকবে, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, যারা আমার আজকে নতুন দেখছো, বা আমার চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করোনি, দয়া করে তোমরা একটু সাবস্ক্রাইব করে দেবে। কেন, এটা কিন্তু তোমাদের উপকার হবে। তোমাদের কি উপকার হবে, তোমরা কিন্তু আরো নতুন নতুন অনেক টপিক পাবে, যেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই দরকারি। দেখো এরপরে আমরা যেটা যাব সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। কিসে যাব আমরা, ইন্টারোগেটিভ সেন্টেন্স। আজকের একটা ক্লাস একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে করো, দেখবে এই ক্লাসে সেন্টেন্স নিয়ে তোমার কখনো কেউ তোমাকে আটকাতে পারবে না, আমি বলে দিলাম এটা। তাহলে এবার কি বলবো আমরা, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি, ইন্টারোগেটিভ হচ্ছে প্রশ্নবোধক। আমি আগে বলেছিলাম ইন্টারোগেটিভ মানে কি, ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য, এখানে প্রশ্ন করা হবে, সোজা কথা। এখন ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা শুরুতেই পাই ডব্লিউএস, ডব্লিউএস ওয়ার্ড দ্বারা। দেখো এই যে এটা কি বললাম, ডব্লিউ। এখন এটা উচ্চারণ আমরা যেমন করি ডাব্লিউ করি, কেউ বলে ডাবল ইউ, আসলে আবার আমি বলছি কি ডব্লিউ। দেখো এখন যেরকম করে পারো, অর্থাৎ যে বুঝলেই হচ্ছে তোমার, কিন্তু আসলে ইংরেজি উচ্চারণটা আমাদের ইংরেজির মতো করা উচিত। তাহলে ডব্লিউএস ওয়ার্ড যদি থাকে, ডব্লিউএস ওয়ার্ড গুলো আমরা চিনে নিই একটু এক নজরে। ডব্লিউএস ওয়ার্ড কোনগুলা, ডব্লিউএস ওয়ার্ড গুলো হচ্ছে দেখো, হোয়াট, ওয়েন, হোয়ার, এরপর হচ্ছে কি হোয়াই, তারপরে হাউ। তাহলে কি বললাম, ডব্লিউ শর্ট কোনগুলো, হোয়াট, ওয়েন, হোয়ার, হাউ, হোয়াই। এন্ড আরো আছে কি যে হুইচ, আরো আছে হুইচ, তারপর হচ্ছে হোম, হুম, এগুলো থাকে। অর্থাৎ এরকম থাকে ডব্লিউএস, তার মানে এটা তো আমরা জানা কথা, ডব্লিউএস ওয়ার্ড কোনগুলা, যে হোয়াট, ওয়েন, হোয়ার, হোয়াই, হাউ, হুইচ, এগুলো হচ্ছে ডব্লিউএস ওয়ার্ড। এগুলো দিয়ে শুরু হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স, এগুলো দিয়ে হতে পারে। তাহলে এগুলো দিয়ে আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে কেমন হবে এগুলো দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স ডব্লিউএস ওয়ার্ড দিয়ে যেমন কেমন হবে, বললাম যে হোয়াট ইজ, সোজা একটা দেখো, হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম, অর্থাৎ কি তোমার নাম কি। দেখো এটা চেনার একবারে সবচেয়ে সহজ উপায় কি, এইটা চেনার হচ্ছে সবচেয়ে সহজ উপায় হচ্ছে শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। তাহলে কি বললাম, ডব্লিউএস অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার সবচেয়ে সহজ উপায়, সর্বশেষে কি থাকবে, সর্বশেষে প্রশ্নবোধক একটা চিহ্ন থাকবে, সোজা কথা, একেবারে সারা জীবনের জন্য মনে রেখে নাও। কি বললাম, ইন্টারোগেটিভ সেন্টেন্সে শেষে, শেষে কি থাকলে, এই যে প্রশ্নবোধক চিহ্ন যেটাকে বলা হয় নোট অফ ইন্টারোগেশন, এই প্রশ্নবোধক চিহ্ন শেষে কি প্রশ্নবোধক চিহ্ন থাকলেই সেটা কি হবে, ইন্টারোগেটিভ। এর বাইরে আর কোনো কিছু এটার দিয়ে আর মনে রাখার তেমন আর কিছু মাথায় নেওয়া দরকার নেই। সবচেয়ে সোজা কথা কি বললাম, শেষে ডব্লিউ মানে এই যে প্রশ্নবোধক চিহ্নটা, শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকলে আমরা বুঝে নেব সেটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স, সোজা হিসাবে, এর চেয়ে বাইরে কিছু হয় না। এখন আমি কিছু দেখাচ্ছি এই ডব্লিউএস ওয়ার্ড ছাড়াও ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় কিনা বা কিভাবে হয়। যেমন আমি বললাম, হ্যাভ ইউ প্রিপেয়ার ইউর লেসন, তুমি কি তোমার পড়া শেষ করেছো। এখন দেখো এখানে কি হ্যাভ ইউ, এই যে এটা কিন্তু একটা অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে। কি দিয়ে শুরু হয়েছে, কিভাবে হলো, প্রথমে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হলো, এটা হচ্ছে স্ট্রাকচার দেখাচ্ছি, অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়। এখন আবার অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হতে পারে, অথবা অক্সিলারি ভার্বের সাথে নট দিয়েও হইতে পারে। এরপরে থাকবে হচ্ছে সাবজেক্ট, এরপরে থাকবে কি সাবজেক্ট, এরপরে থাকবে মূল ভার্ব, এরপরে কি থাকবে মূল ভার্ব, এরপরে থাকবে এক্সটেনশন বা বাকি অংশ, এবং শেষে অবশ্যই অবশ্যই কি থাকবে, প্রশ্নবোধক চিহ্ন থাকবে। শেষে কি থাকবে, প্রশ্ন চিহ্ন থাকতেই হবে, কারণ নামই তো প্রশ্নবোধক বাক্য, প্রশ্নবোধক চিহ্ন থাকতেই হবে। এটাই সহজভাবে শিখে নিলাম, এর চেয়ে বেশি কিছু আমাদের দেখার দরকার মনে করি না। দেখো এরপর আরেকটা দেখাই, ইজের সাথে নট দিলাম, ইজেন্ট হি আ গুড স্টুডেন্ট, গুড স্টুডেন্ট। তাহলে কি বললাম, ইজেন্ট হি আ গুড স্টুডেন্ট। দেখো তাহলে কি অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্বের সাথে আবার নট দিয়েও হয়, সোজা কথা। তাহলে আমি কি বুঝলাম এখান থেকে, যেটা বুঝলাম সেটা হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স এ ডব্লিউএস ওয়ার্ড তো থাকবেই, অর্থাৎ সবচেয়ে সহজ বিষয়, ডব্লিউএস ওয়ার্ড হতে পারে, অক্সিলারি ভার্ব হতে পারে শুরুতে, অক্সিলারির সাথে নট হতে পারে শুরুতে, আর সর্বশেষে যেটা থাকবে, আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার জন্য সেন্টেন্সের সর্বশেষে চলে যাব, সর্বশেষে চলে যাব, সর্বশেষে গিয়ে দেখবো এখানে কোনো প্রশ্নবোধক চিহ্ন আছে কি নাই।
ঠিক আছে। সর্বশেষ শেষে কি দেখবো কি কোনো প্রশ্নবোধক চিহ্ন আছে কিনা। তাহলে কি বললাম, শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকলেই, শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকলেই সেটা কি সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। এর বাইরে আর কিছু মনে রাখার দরকার নেই তোমার। দেখো এটা গেল। এরপরে আমরা যেটা শিখবো, আমি কিন্তু খুব এক মানে অধৈর্য হয়েও না, একটু মনোযোগ দাও বা একটু ধৈর্য সহকারে পুরো ক্লাসটা দেখো। টেনে টেনে দেখার কোনো দরকার নেই, তাহলে কিন্তু বুঝবে না। প্রত্যেকটা কথা মনোযোগ সহকারে শোনো, একবার মাথায় গেঁথে নাও, দেখবা যে আর কোনোদিন টেন্স নিয়ে, বা সরি টেন্স না তো সেন্টেন্স নিয়ে, অর্থাৎ আমার ক্লাসগুলো করলে আমি যেটাই করাবো, দেখবা যে কখনোই তোমার আর কোনোদিন ওইটা আর বইও দেখার দরকার হবে না তোমার। এই জন্য আমি বলে দিলাম। দেখো এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে আমরা কি বলতো, এরপরে কোনটা লেখা ছিল, এরপরে লেখা ছিল হচ্ছে ইম্পারেটিভ। কি ছিল? ইম্পারেটিভ সেন্টেন্স। দেখো ইম্পারেটিভ সেন্টেন্সটা কি আসলে, ইম্পারেটিভ সেন্টেন্সটা মানে কি? এর মানে হচ্ছে অনুজ্ঞা। এখানে আদেশ করা হবে, উপদেশ করা হবে, অনুরোধ করা হবে, এগুলো বোঝানো হবে। দেখো আমি একটু যদি উদাহরণের মাধ্যমে দেখাতে চাই তোমাকে, আমি বললাম প্রথমে ওপেন দা ডোর। দেখো তারপরে আবার বললাম যে লেট লেট সরি লেট হিম গো নাও। এরপরে লেট নট লেট নট প্লে অ্যাট নুন। এরপরে ধরো আরো হতে পারে যে লেট, আবার লেটস হতে পারে, লেটস গো ফর আ ওয়াক। এগুলো হতে পারে। দেখো এরকম হতে পারে। তাহলে কি কি বললাম এখানে? দেখো এখানে কি প্রথমে ওপেন, অর্থাৎ মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে। কি দিয়ে শুরু হয়েছে? মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে। এখানে মনে রাখবে সারা জীবন ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্টটা উজ্জ্ব থাকে। কি বললাম? ইম্পারেটিভ সেন্টেন্স এ, ইম্পারেটিভ এ সাবজেক্ট, কি বললাম, ইম্পারেটিভ এ সাবজেক্ট কি থাকে? উজ্জ্ব থাকে। কি থাকে? উজ্জ্ব থাকে, মানে সাবজেক্টটা গোপন থাকে, সাবজেক্টটা দেখা যায় না। ইম্পারেটিভ সাবজেক্ট, যেমন এখানে বললাম ওপেন দা ডোর, এর মানে কি? দরজাটি খোলো, দরজাটি খোলো। তাহলে কি তোমাকে বলেছি তুমি খোলো, তুমি খোলো, তার মানে তোমাকে বলেছি। এখানে সাবজেক্টটা হবে কি? ইউ। সাবজেক্টটা কি হবে? ইউ। এটা মনে রাখতে হবে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে কি বললাম? ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট উজ্জ্ব থাকে, অর্থাৎ সাবজেক্টটা এখানে দেখা যায় না। সাবজেক্টটা কি করা যায় না? দেখা যায় না। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের আমরা যদি গঠন লিখতে যাই, দেখো গঠনে কি কি আসবে? লেট দিয়ে আসবে, লেট দিয়ে আসে, লেট আসবে, লেট প্লাস অবজেক্ট, লেট প্লাস অবজেক্ট প্লাস মূল ভার্ব, এরপরে প্লাস কি? এক্সটেনশন। এটা হতে পারে, এটা একটা। আবার হতে পারে কি? লেট প্লাস নট প্লাস অবজেক্ট প্লাস কি? অবজেক্ট হতে পারে, অথবা এখানে কি হতে পারে? মূল ভার্ব লেট, তারপরে কি হবে এখানে? আবার দেখো এক্সটেনশন বা বাকি অংশ হবে। এটা দিয়ে হতে পারে। আরেকটা হতে পারে কি? দেখো এখান থেকে আরেকটা হতে পারে, যেটা সবসময় সচরাচর দেখা যাবে, সেটা হচ্ছে যে মূল ভার্ব থাকবে প্রথমেই। কি থাকবে? মূল ভার্ব থাকবে। কি বললাম আমি? মূল ভার্ব থাকবে প্রথমে। কি বললাম? মূল ভার্ব। প্রথমে থাকবে কি? মূল ভার্ব। এরপরে থাকবে কি? মূল ভার্বের পরেই থাকবে তোমার অবজেক্ট। কি থাকবে? মূল ভার্বের পরেই থাকবে অবজেক্ট, এরপরে এক্সটেনশন থাকলেও থাকতে পারে। এখন এরপর আরেকটা আছে যে মূল ভার্ব বললাম না, এই মূল ভার্বের সাথে আবার দেখো আমি বলি, মূল ভার্ব যে আছে, মূল ভার্বের সাথে কি হবে? নট হয়ে আবার হবে। মূল ভার্বের সাথে কি হবে? মূল ভার্ব প্লাস নট। যেমন লেটের সাথে নট হয়ে হয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স, একই রকম ভাবে মূল ভার্ব হবে, এরপরে নট হবে, এরপরে হবে অবজেক্ট, এরপরে হবে কি? এক্সটেনশন। এমনও থাকতে পারে বা এমনও থাকবে, সেটা কি আমি দেখাই। দেখো যদি বললাম ডোন্ট লাফ এট দা পুয়ার, ডোন্ট লাফ এট দা পুয়ার, অর্থাৎ মানে কি? দেখো এখানে কি আছে? অক্সিলারি মূল ভার্ব আছে, এখানে দুটা কিন্তু মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। যদি আমি বলতাম এরকম ভাবে ডু দা সাম, মানে অঙ্কটি কষো। কি বললাম? অঙ্কটি কষো। অঙ্ক কিন্তু কষাই হয়, করা হয় না। তাহলে কি বললাম? অঙ্কটি কষো। এখানে কি? ডু দিয়ে শুরু হয়েছে, এখানে দুটা কিন্তু মূল ভার্ব, এখানে দুটা কি? মূল ভার্ব। মনে রাখতে হবে এটা হচ্ছে কি? অবজেক্ট। এটা কিন্তু অবজেক্ট। দেখো ঠিক একই রকম ভাবে মূল ভার্বের সাথে কি হলো? নট হলো। মূল ভার্বের সাথে কি হলো? নট হলো। তাহলে আমরা এখানে কি কি পেলাম? লেট দিয়ে হতে পারে, লেটের সাথে, লেটের পর অবজেক্ট হবে, এরপরে লেট ছাড়া লেটের সাথে নট হবে, লেটস হবে। তার মানে ইম্পারেটিভ সেন্টেন্সে লেট থাকবে, থাকতে পারে, কি থাকতে পারে? ইম্পারেটিভ সেন্টেন্সে লেট থাকলে বুঝবো ইম্পারেটিভ। কি বললাম? লেট থাকলেই বুঝবো ইম্পারেটিভ সেন্টেন্স। কি বললাম? লেট থাকলে ইম্পারেটিভ সেন্টেন্স, সোজা কথা। কি বললাম? লেট থাকলে ইম্পারেটিভ সেন্টেন্স। আবার বলছি, লেট থাকলেই, লেট থাকলেই, যেমন ইন্টারোগেটিভ সেন্টেন্সে বলেছিলাম কি? প্রশ্ন চিহ্ন থাকলে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ঠিক একই রকম ভাবে লেট থাকলেই কি সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। কি বললাম? লেট থাকলেই কি হবে? ইম্পারেটিভ হবে। লেট থাকলে কি হবে? আবার বলছি, লেট থাকলে ইম্পারেটিভ সেন্টেন্স। আবার বলছি, লেট থাকলেই ইম্পারেটিভ সেন্টেন্স। মনে রাখবে কিন্তু সারা জীবন। এরপরে মূল ভাব দিয়ে শুরু হলে, প্রথমে মূল ভাব থাকলে ইম্পারেটিভ সেন্টেন্স, প্রথমে মূল ভাব থাকলে কি? ইম্পারেটিভ সেন্টেন্স। প্রথমে মূল ভাব থাকলে ইম্পারেটিভ সেন্টেন্স। কি বললাম? প্রথমে মূল ভার্ব, প্রথমে
মূল ভার্ব, প্রথমে মূল ভার্ব, এক কথা কিন্তু বারবার বলছি তোমাদের সুবিধার জন্য, তোমরা যাতে একেবারে সারা জীবনের জন্য মুখস্থ করে নিতে পারো। তাহলে কি বললাম, মূল প্রথমে মূল ভার্ব থাকলে, প্রথমে মূল ভার্ব থাকলে কি সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। প্রথমে মূল ভার্ব থাকলে কি সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। প্রথমে মূল ভার্ব থাকলে ইম্পারেটিভ সেন্টেন্স, আবার লেট থাকলে ইম্পারেটিভ সেন্টেন্স, মূল ভার্বের সাথে নট থাকলেও ইম্পারেটিভ সেন্টেন্স প্রথমে। ওকে, তাহলে আমি মনে করি যে এই যে ইম্পারেটিভ সেন্টেন্স তো একেবারে ডালভাত, এটা তো আর না পারা কি হলো। আমি মনে করি না যে এখানে না পারার মতো কিছু আছে। আমি আবার দেখো পরের দিকে, আবার দেখো, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে কি কি থাকবে, ইম্পারেটিভ সেন্টেন্সে লেট থাকবে, অবজেক্ট এবং ভার্ব থাকবে, এবং বাকি অংশ থাকবে। লেটের সাথে নট থাকতে পারে, আবার মূল ভার্ব দিয়ে শুরু হবে। কি দিয়ে শুরু হবে, মূল ভার্ব দিয়ে শুরু হবে। কি বললাম, মূল ভার্ব দিয়েই বেশি দেখা যায়, লেট দিয়েও হয়, লেট দিয়েও হয়, মূল ভার্ব দিয়ে থাকবে, এরপর মূল ভার্বের সাথে নট দিয়েও থাকবে। ওকে, আমি মনে করি যে বুঝতে পেরেছো। এরপরে দেখো, আমি যে আদেশ, উপদেশ, অনুরোধ বললাম, এখন আবার যদি বলে প্লিজ বা কাইন্ডলি, হ্যাঁ, তখন সেগুলো থাকলে আমরা বুঝতে পারবো সেটা হচ্ছে কি একটা ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন আমি বললাম যে প্লিজ গিভ মি, যেমন বললাম কি প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, আ গ্লাস অফ ওয়াটার। তাহলে কি বললাম, দয়া করে আমাকে এক গ্লাস পানি দাও, দয়া করে আমাকে এক গ্লাস পানি দাও, দয়া করে। এই যে দেখো প্লিজ আছে, তার মানে কি প্লিজ মানে এখানে অনুরোধ বোঝানো হয়েছে, প্লিজ দয়া করে, প্লিজ কি দয়া করে। আমি যদি এরকম বলি কাইন্ডলি গিভ মি ইউর পেন, ভুল লেখি, দেখো কি বললাম, কাইন্ডলি গিভ মি ইউর পেন, কাইন্ডলি গিভ মি ইউর পেন। দেখো কাইন্ডলি বললাম, তাহলে কাইন্ডলি দয়া করে, কাইন্ডলি মানে কি দয়া করে তোমার কলমটা আমাকে একটু দাও। তাহলে এখানে কি কি দেখলাম আমরা, দেখো এখানে কি দুটো আদেশ, আদেশ আছে, ওপেন দ্য ডোর আদেশ আছে, দয়া করে দাও মানে অনুরোধ আছে। এরপরে যদি আমি উপদেশ বলি, ছেলে সেটা কেমন হতে পারে, উপদেশ বললে কেমন হতে পারে, যেমন আমি এখানে লিখেছি ডোন্ট লাভ এট দ্য পুয়ার, ডোন্ট লাভ এট দ্য পুয়ার মানে গরিবদেরকে নিয়ে হাসাহাসি করো না বা হেসো না। তার মানে কি এখানে এটা উপদেশ বোঝানো হয়েছে। সোজা কথা, আমরা কি এক ইম্পারেটিভ সেন্টেন্সে আদেশ হয়, উপদেশ হয়, অনুরোধ হয়, এগুলো আমরা বুঝে ফেললাম বা দেখে ফেললাম। তাহলে দেখো এই গঠনটা কিন্তু তুমি মনে রাখো। আর সোজা কথা, এক কথা আমি যদি বলে নিই, প্লেস থাকলে বা প্রথমে মূল ভার্ব থাকলে অথবা লেট থাকলে, তাহলে এগুলোই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, আমি মনে করি এরপরে তোমাদের আর এই সেন্টেন্স নিয়ে কখনোই কোনোদিন কেউ আটকাতে পারবে না, যদি এই ক্লাসটা মনোযোগ সহকারে করে থাকো, আমার কথাগুলো যদি মনোযোগ সহকারে শুনে থাকো। আমি আশা করি অবশ্যই অবশ্যই তুমি সেন্টেন্সে পাকা হয়ে যাবা, যদি তুমি আমার এই ক্লাসটাকে মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখো বা সম্পূর্ণ করো। তারপরে কি বাকি আছে বলতে পারবা, তারপরে যেটা বাকি আছে সেটা হচ্ছে অপটেটিভ। কি বাকি আছে, অপটেটিভ সেন্টেন্স। দেখো অপটেটিভ সেন্টেন্স মানে কি যেন বলেছিলাম আমরা, মনে আছে? অপটেটিভ মানে বলেছিলাম এখানে আকাঙ্ক্ষা বুঝাবে, ইচ্ছা বুঝাবে, প্রার্থনা বুঝাবে, দোয়া বুঝাবে, এরকম কিছু বুঝাবে। দেখো তাহলে অপটেটিভ মানে কি সেটা আমি একটু লিখি। অপটেটিভ মানে যদি আমি বলি যে মে ইউ লিভ লং, মে ইউ লিভ লং, তাহলে এখানে কি বোঝানো হলো, তুমি দীর্ঘজীবী হও। দেখো এখানে মে দিয়ে শুরু হবে, কি দিয়ে শুরু হবে, মে দিয়ে শুরু হবে, মে দিয়ে শুরু হবে। আমি তাহলে বলে নিচ্ছি, প্রথমে কি বলে নিব সেটা হচ্ছে যে এর গঠনে প্রথমে কি পাবো আমরা, এর গঠনে প্রথমে পাবো, সরি প্রথমে সাবজেক্ট তো পাবো না সবসময়, এর গঠনে প্রথমে আমরা পাবো মে। কি পাবো, এখানে মে থাকবে, মে থাকবে, তারপরে কি থাকবে, মে বা মাইট থাকবে, মে বা মাইট থাকলে সেটা বুঝে নিতে, তাহলে কি মে থাকবে, এরপরে থাকবে কি সাবজেক্ট, মে থাকবে, তারপরে কি থাকবে, সাবজেক্ট থাকবে, এরপরে হচ্ছে এক্সটেনশন, বাকি অংশ থাকবে শুধু। তাহলে মে থাকবে, এখানে মে দিয়ে শুরু হবে, অর্থাৎ দোয়া, প্রার্থনা, আকাঙ্ক্ষা এসব বোঝানো হবে। প্রথমে কি থাকবে, মে থাকবে। যেমন আমি যদি বলি দেখো যে আল্লাহ মাইট হেল্প ইউ, আবার যদি এরকম বলি মে আল্লাহ হেল্প ইউ, তাহলে দেখো কি হলো, এই যে মাইট আসলো, মাইটটা কিন্তু সাবজেক্টের পরে আসে, মাইট কি আসে, সাবজেক্টের পরে আসে। তাহলে কি হবে, অপটেটিভ সেন্টেন্সে কি থাকবে, মে মাইট থাকবে, অপটেটিভ সেন্টেন্সে কি থাকবে, মে মাইট থাকবে। আবার এখানে প্রথমে আবার মূল ভাব হতে পারে, যেমন আমি যদি এরকম বলি লিভ লং আওয়ার প্রেসিডেন্ট, লিভ লং আওয়ার প্রেসিডেন্ট, আমাদের রাষ্ট্রপতি দীর্ঘজীবী হোক, অথবা লিভ লং আওয়ার কান্ট্রি, লিভ লং আওয়ার কান্ট্রি। তাহলে কি হলো, এখানে লিভ লং অর্থাৎ কি, এগুলা দ্বারা কি বোঝানো হলো, কোনো আশা আকাঙ্ক্ষা বোঝানো হয়েছে, আশা আকাঙ্ক্ষা বোঝানো হয়েছে। যেমন আমি যদি এরকম বলি ইউ মে প্রসপার ইন লাইফ, কি বলবো যে ইউ মে প্রসপার ইন লাইফ, তাহলে এখান থেকে কি শিখলাম, এখানে ইউ মে প্রসপার ইন লাইফ, মে আছে কিন্তু, মে কিন্তু এখানেও আছে, ইউ মে প্রসপার ইন লাইফ, তুমি কি হবে, জীবনে সফল হবে, তুমি জীবনে সফল হবে। তাহলে দেখো এখানে অপটেটিভ সেন্স আর বেশি কিছু নাই, কিন্তু একেবারে সিম্পল জিনিসে বুঝিয়ে দিলাম তোমাদেরকে। অপটেটিভ কি থাকে, মে দিয়ে শুরু হবে, মে থাকবে,
কি থাকবে? মে থাকবে, আশা আকাঙ্ক্ষা প্রার্থনা দোয়া বোঝাবে, সোজা কথা। এগুলো দেখলেই বুঝতে পারবো আমরা এটা অপটেটিভ সেন্টেন্স। আমি আশা করি তোমাদেরকে যদি কেউ বলে একটা সেন্টেন্স দেখি এটা কোন সেন্টেন্স, তোমার বলতে মনে হয় না বেশিক্ষণ দেরি হবে, একটা সাথে সাথে বলতে পারবা তুমি, যদি 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 আমার এই ক্লাসটা তুমি মনোযোগ সহকারে দেখে থাকো বা পড়ে থাকো। দেখো এরপরে আমাদের যেটা বাকি আছে সেটা হচ্ছে সর্বশেষ সেন্টেন্সটা, সেটা কি বলতো? এরপরে যেটা বাকি আছে 5 নম্বরের সেন্টেন্সটা, সেটা হচ্ছে কি এক্সক্লেমেটরি। এক্সক্লেমেটরি সেন্টেন্স কি বললাম? এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি মানে কি বলেছিলাম? বিস্ময়, আশ্চর্য বোঝাবে, আনন্দ বোঝাবে, দুঃখ বোঝাবে। দেখো তাহলে সেটা কি কি হয়? এক্সক্লেমেটরি সেন্টেন্সে কি কি হয় কেউ বলতে পারবে? দেখো একটু মনে মনে চিন্তা করে কি হতে পারে? আশ্চর্য বোঝাবে। দেখো এখানে এক্সক্লেমেটরি সেন্টেন্সে হোয়াট আ, আমি আগে গঠনটা লিখে নিই এখান থেকে। কি থাকবে? হোয়াট আ বা হোয়াট এন থাকবে, অথবা হাউ থাকবে। কি থাকবে? হাউ থাকবে। এরপরে থাকবে একটা অ্যাডজেক্টিভ। এরপরে কি থাকবে? অ্যাডজেক্টিভ থাকবে। এরপরে ধরো সাবজেক্ট থাকবে। এরপরে থাকবে শেষে হলো গিয়ে থাকবে কি অক্সিলারি ভার্ব। শেষে থাকবে অক্সিলারি ভার্ব। তাহলে এখানে কি থাকলো আমি একটা উদাহরণ দিয়ে দেখালে তোমাদের সুবিধা হবে। যেমন বললাম হোয়াট আ, হোয়াট অ্যান অ্যাট্রাকটিভ প্লেস, হোয়াট অ্যান অ্যাট্রাকটিভ প্লেস ইট ইজ। দেখো আবার লিখিনি এখানে যেটা থাকবে সেটা হচ্ছে এই প্রশ্ন আশ্চর্যবোধক চিহ্নটা থাকবেই। একেবারে সহজ কথায় এক্সক্লেমেটরি সেন্টেন্স চেনার জন্য সহজ উপায় হলো এটা। তাহলে কি বললাম? সহজ উপায়। এক্সক্লেমেটরি সেন্টেন্স চেনার সহজ উপায় কি কি? শেষে কি থাকবে? শেষে নোট অফ এক্সক্লেমেশন, এক্সক্লেমেশন থাকবে। তাহলে কি এটা থাকবে শেষে, এটা থাকলেই কি সেন্টেন্স বলবো? এক্সক্লেমেটরি। বুঝে গেছে? তাহলে আমি কি বললাম? দেখো তাহলে এখানে সর্বশেষে কি থাকবে? এক্সক্লেমেশন থাকবে, অর্থাৎ এই সেন্টেন্সের ভিতরে সর্বশেষে থাকতে পারে। আবার কখনো কখনো দেখা গেছে যে সেগুলো এরকম থাকতে পারে, যেমন আনন্দ বুঝালে হুররে বলি না আমরা, হুররে, এরকম ওয়ার্ড গুলো থাকলে এগুলো কিন্তু হচ্ছে কনজাংশন, সরি ইন্টারজেকশন। এগুলো যদি থাকে তাহলে কিন্তু এগুলোর সাথে সাথে এই চিহ্নটা থাকবে। আবার যদি বলি এলাস বা আলাস যেটা বলো, তাহলে কি হবে? এটা থাকবে। এরপর যদি বলি না আমরা ব্রাভো মানে সাহস, হ্যাঁ, এরপরে বলি ওয়াও, এগুলা থাকলেই মনে রাখবে কিছু ওয়ার্ড আছে যেগুলো থাকলে সাথে সাথেই এই চিহ্নটা অর্থাৎ আশ্চর্যবোধক চিহ্নটা থাকবে। সোজা কথা, আমরা যদি আশ্চর্যবোধক চিহ্ন বা এক্সক্লেমেটরি চিহ্ন চিনতে যাই বা এক্সক্লেমেটরি সেন্টেন্স চিনতে যাই, তাহলে এক কথায় চিহ্ন ফেলবো কি থাকলেই। যদি কোনো সেন্টেন্সের মাঝখানে অথবা শেষে, শুরুতে অথবা শেষে, মাঝখানে না শুরুতে এইসব ওয়ার্ড থাকলেই, যেমন ওরে, আলাস, তারপরে ব্রাভো, তারপরে ওয়াও, তারপরে পাই, আরো কিছু ওয়ার্ড আছে, এগুলোর থাকলে এগুলোর সাথে সাথেই থাকবে আশ্চর্যবোধক চিহ্ন। অথবা যেমন হোয়াট এ অথবা হোয়াট এন, এরপরে যদি আবার থাকে মনে করো যে হাউ, এরকম থাকবে হাউ নাইস, হাউ নাইস গার্ল শি ওয়াজ। তাহলে এরকম হাউ থাকলো, হাউ দিয়েও হয়। তাহলে কি হলো? শেষে কি থাকলো? আমরা দেখলাম যে সর্বশেষে আশ্চর্যবোধক চিহ্নটা থাকলো। তাহলে আমরা এক কথায় বুঝে ফেললাম কি, যে এক্সক্লেমেটরি সেন্টেন্স হলে সেখানে শেষে আশ্চর্যবোধক চিহ্ন থাকবে অথবা শুরুতে এইসব ওয়ার্ডের সাথে সাথে আশ্চর্যবোধক চিহ্ন থাকবে এক কথায়। আবার কি থাকবে? শুরুতে হাউ অথবা হোয়াটা, শুরুতে হাউ হোয়াটা, হোয়াট এ অথবা হোয়াট এন, এরপরে হাউ, এগুলো থাকলে শেষে যদি আশ্চর্যবোধক চিহ্ন থাকে তখনই কিন্তু কি হবে? সেটা আশ্চর্যবোধক বাক্য অথবা যেটাকে বললাম এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে। এখন আবার মনে করতে পারো হাউ তো ডব্লিউএস ওয়ার্ডে আপনি বলেছিলেন, এখন এখানে আসলে কেন? খেয়াল করতে হবে হাউ দ্বারা যদি প্রশ্ন করা হয় শেষে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন থাকবে, ওয়ার্ড দ্বারা যদি প্রশ্ন করা হয় তাহলে শেষে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন থাকবে। আর প্রশ্নবোধক চিহ্ন না থাকে, যদি আশ্চর্যবোধক চিহ্ন থাকলে, সোজা কথা আশ্চর্যবোধক চিহ্ন থাকলেই বলেছিলাম না, আশ্চর্যবোধক চিহ্ন থাকলেই বলে নেব সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে নাও, তোমাদের জন্য উপকার হবে। তোমরা আমার আরো নতুন নতুন তোমাদের জন্য উপকারী ভিডিওগুলো পাবে। শিক্ষার্থী বন্ধুরা, এই আজকের সামারি যে আলোচনাটা করলাম এখান থেকে যদি তুমি, আবারও বলছি, তুমি যদি মনোযোগ সহকারে ক্লাসটা করে থাকো বা দেখে থাকো, কেউ তোমাকে সেন্টেন্সে কখনোই আটকাতে পারবে না বলে আমি বিশ্বাস করি। তুমি যদি অবশ্যই মন থেকে ক্লাসটা করে থাকো তাহলে অবশ্যই তুমি পারবে ইনশাল্লাহ। ধন্যবাদ সকলকে।